বছরে দুটি সময় আসে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই সময়টি মানুষের সবচেয়ে বড় ছুটি, পরিবারের কাছে ফেরার সময়। কিন্তু সবাই ফিরতে পারে না। গত 18ই মার্চ মানুষ নিজের চোখে দেখেছে একটি ভয়াবহ দৃশ্য, সদরঘাট লঞ্চ দুর্ঘটনা। মাত্র কয়েক সেকেন্ডে দুজন মানুষের মৃত্যু হয়। এই ঘটনার পেছনে ছিল দুটি বড় লঞ্চ এবং একটি ছোট ট্রলার। এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে দুটি প্রাণ চলে গেল। সাধারণত দেরি হয়ে গেলে অনেকেই ট্রলারের মাধ্যমে লঞ্চে ওঠার চেষ্টা করেন। সদরঘাটে এমন কিছু ট্রলার আছে যারা দেরি করা যাত্রীদের লঞ্চের পেছন দিক থেকে তুলে দেয়। খরচ কম, সময় বাঁচে, কিন্তু ঝুঁকি অত্যন্ত বেশি। 22 বছর বয়সী ছেলে সোহেল ফকির ঈদের ছুটি পেয়ে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বাবা মজিদ ফকির। পরিকল্পনা ছিল সহজ, আগে উঠে পরিবারকে নিরাপদে লঞ্চে তোলা। অন্যদের মতো তারাও ট্রলারের মাধ্যমে লঞ্চে উঠতে যাচ্ছিলেন। ঠিক তখনই এমভি জাকির সম্রাট 3 পেছনের দিকে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায়। ছোট ট্রলারটি দুটি বড় লঞ্চের মাঝখানে আটকে পড়ে। এরপর সবকিছু ঘটে কয়েক সেকেন্ডে। একদিকে বিশাল লঞ্চের ধাক্কা, অন্যদিকে আরেকটি লঞ্চের কাঠামো, মাঝখানে চাপা পড়ে যায় ট্রলারটি। প্রথম যে মানুষটা চাপা পড়েন তিনি ছিলেন সোহেলের বাবা মজিদ ফকির। যে লঞ্চটিতে তাকে আঘাত করে তার নিঃশব্দে পিছনের দিকে যেতে শুরু করে। কোনো সতর্কতা ছিল না, কোনো সংকেত ছিল না। কেউ বুঝে উঠতে পারেনি তাদের পেছনে কী করছিল। সোহেলের বাবার প্রতিক্রিয়া জানানোর সময় ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দুটি বিশাল ফেন্ডারের মাঝখানে আটকে পড়েন। চাপটা ছিল তাৎক্ষণিক এবং লঞ্চটি চলতে থাকায় ফেন্ডারগুলো তাকে টেনে নিয়ে যায়। তার বুক থেকে পা পর্যন্ত ধীরে ধীরে পিষে দেয়। বাঁচার কোনো সুযোগ ছিল না। অন্যদিকে সোহেল সব কিছু নিজের চোখে দেখছিলেন। তিনি বুঝছিলেন বিপদের ভয়াবহতা। তিনি চাইলে পানিতে ঝাঁপ দিতে পারতেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার পুরো মনোযোগ ছিল তার অন্তঃসত্ত্বা স্ত্রীর দিকে। সেই মুহূর্তে তিনি তাকে একা ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেননি। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজেও একটি শক্তির মধ্যে আটকে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায়। ওই ফেন্ডারগুলোর পেছনের শক্তি ছিল অপ্রতিরোধ্য। হাজার হাজার টন ওজনের চলমান ইস্পাত, যার সামনে একটি ছোট নৌকা ছিল সম্পূর্ণ অসহায়। সোহেলের শরীরও আটকে পড়ে, কোমর থেকে নিচ পর্যন্ত পিষে যায় এবং লঞ্চটি যখন পেছাতে থাকে তাকেও টেনে নিয়ে যায়, ঠিক তার বাবার মতোই। একটি লঞ্চের ওজন 200 থেকে 500 টন। বড় লঞ্চের ক্ষেত্রে ওই ওজন 1500 টনেরও কাছাকাছি। ঈদের সময় 1000 থেকে 1500 জন যাত্রী থাকলে তার মোট ভার দাঁড়ায় 1600 টনের কাছাকাছি। এই ভর নিয়ে যখন একটি লঞ্চ চলাচল করে তখন সেটি সর্বোচ্চ শক্তিতে থাকে। এ অবস্থায় দুটি লঞ্চের মাঝখানে থাকা যে কোনো ছোট নৌযান প্রায় অসহায়। এই চাপের মধ্যে মজিদ ফকির আটকে পড়েন। পর্যবেক্ষণে দেখা যায় সোহেল পানিতে ঝাঁপ দেননি। তার স্ত্রী পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে তিনি আঘাতপ্রাপ্ত হন। এরপরে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। এ ধরনের দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ হলো নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা। লঞ্চের পেছনে কী হচ্ছে চালক তা অনেক সময় দেখতে পান না, কারণ বেশিরভাগ লঞ্চে নেই সিসিটিভি, নেই রিয়ার মনিটরিং সিস্টেম। এখানেই প্রশ্ন ওঠে, একটি প্রাইভেট গাড়িতে যদি রিয়ার ক্যামেরা থাকতে পারে তাহলে হাজার যাত্রী বহনকারী একটি লঞ্চে কেন নেই? প্রতিদিন লাখ টাকা আয়ের খাতে কেন নেই বাধ্যতামূলক কোনো নিরাপত্তা ব্যবস্থা? আর এই অবৈধ ট্রলারগুলো কেনই বা এখনও চলছে? এ ধরনের ঘটনা নতুন না। প্রতি বছর কেউ না কেউ এই অনিরাপদ ব্যবস্থার কারণে দুর্ঘটনার শিকার হয়। তবে এবারের ঘটনা ভিন্নভাবে সবার সামনে এসেছে, কারণ এটি ধরা পড়ে মানুষের নিজের মোবাইল ফোনে। অনেকে তখন ভিডিও করছিল একটি সাধারণ দৃশ্য ভেবে, কিন্তু সেই ভিডিওতে ধরা পড়ে একটি বাস্তব মৃত্যু। সবচেয়ে কঠিন বাস্তবতা হলো এ ধরনের ঘটনা কিছুদিন আলোচনায় থাকে, তারপর সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। একই সিস্টেম, একই ঝুঁকি, একই অব্যবস্থা, সবই চলতে থাকে। মানুষ শুধু সংবাদ হয়ে যায়। একটি বিষয় মনে রাখা জরুরি, নদীর পানি কখনো স্থির থাকে না, তাই লঞ্চও পুরোপুরি স্থির থাকে না। এই অবস্থায় একটি দুলতে থাকা ট্রলার থেকে লঞ্চে ওঠার চেষ্টা করা এটি শুধুমাত্র একটি ঝুঁকি নয়, এটি সরাসরি বিপদ ডেকে আনা। আরেকজন লাল শার্ট পরা ভাইকে ধন্যবাদ জানাই, যিনি সোহেলের বাবা হাতটা ধরেছিলেন শেষ পর্যন্ত, যেখানে প্রায় 100 মানুষ ভিডিও করা ছাড়া মানবিকতা আর সাহসের পরিচয় দেয়নি। এটা শুধু একটি অ্যাক্সিডেন্ট না, এটি এমন একটি মৃত্যু যেখানে মানুষ বাঁচার সুযোগই পায় না। কয়েক সেকেন্ড আর একটি ভুল সিদ্ধান্ত শেষ করে দেয় পুরো একটি জীবন।